হ্যালো স্টুডেন্ট, মাই নেম ইজ কৃষ্ণেন্দু ঘোষ। তো আমরা আবার নেক্সট ভিডিওতে চলে এসেছি। আগের দিন আমরা শিখেছিলাম বা আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে ফোর্স কি, ফোর্সের ডিফারেন্ট টাইপ অফ অ্যাকশন বা আলটিমেট ফর্মুলাস, ফোর্স কিভাবে অ্যাপ্লাই হয় না অ্যাপ্লাই হয়, ফোর্স কি চেঞ্জ করতে পারে না চেঞ্জ করতে পারে। তো আজকে আমরা আগের ভিডিওতে লাস্টে আমরা একটা জিনিস ছেড়েছিলাম, যেটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেই ফোর্সটাকে আমি বলেছিলাম মোমেন্টাম অফ ফোর্স অর টর্ক। এবার তাহলে আমরা টর্কের ব্যাপারটাই পড়বো বা মোমেন্টাম অফ ফোর্সটা কি সেই ব্যাপারটা পড়বো। তো মোমেন্টাম অফ ফোর্স কি হয়, আলটিমেট ধরে নাও কোনো একটা বডি কোনো একটা পয়েন্টে পাইভোটেড আছে, আমি সাপোজ এই পয়েন্টে, এই এতটা দূরে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম। কি অ্যাপ্লাই করলাম? ফোর্স অ্যাপ্লাই করার পর আমি যদি এখানে একটা ইমেজিন করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সকে ডি বলা হয়, তো এরা যদি নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার থাকে তখন আমি কি বলতে পারি যে এখানকার যে টর্ক অর মোমেন্টাম অফ ফোর্স সেটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর পারপেন্ডিকুলার অ্যাপ্লাইড ফোর্স ইনটু ডিস্টেন্স বিটুইন হোয়াট, ডিস্টেন্স বিটুইন দ্য পিভটেড পয়েন্ট and where the force is applied this point। এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স and force always applied to that point perpendicularly, তখন আমরা টর্ক কি বলতে পারি যে ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে ফোর্স কি হলো, যে ফোর্সটাকে আমরা এই পয়েন্টে বা ডিস্টেন্সের যে লাইন রয়েছে তার সঙ্গে যদি পারপেন্ডিকুলারলি কোনো ফোর্স অ্যাপ্লাই করি সেই ফোর্সটা। and what distance means যে আমাদের যে পাইভটেড পয়েন্ট রয়েছে and application of force এর পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টের যে ডিস্টেন্স সেই দুটো ডিস্টেন্সের প্রোডাক্টকে আমরা কি বলতে পারি? টর্ক। তাহলে টর্ক আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, ছোট করে লিখে নিচ্ছি। পারপেন্ডিকুলার ফোর্স অলওয়েজ লিখতে হয়। এবার আসছি আমরা যে তাহলে টর্ক ফোর্সের উপর ডিপেন্ড করছে এন্ড ডাইরেকশন ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। মিন্স টর্ক যদি আমরা টর্ক এন্ড ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স আমরা যদি অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু বাড়াই তাহলে আমাদের টর্কের ভ্যালু বাড়বে, আমরা যদি ডিস্টেন্সকেও বাড়াই তাহলে আমাদের টর্কের ভ্যালু বাড়বে। বাট ফোর্স আর ডিস্টেন্সের মধ্যে কি রিলেশন? ইনভার্সলি প্রপোর্শনাল। মিন্স ফোর্স এন্ড ডিস্টেন্স আর ইনভার্সলি প্রপোর্শনাল। মিন্স কি, আমরা যখন ডিস্টেন্স বাড়াবো তখন কিন্তু আমার ফোর্স কমে যাবে, এন্ড যখন আমার ডিস্টেন্স কমাবো তখন আমার ফোর্স বেড়ে যাবে। এটা আমরা কোথায় দেখতে পাই? সবারই বাড়িতে দরজা আছে। তো দরজার জিনিসটা কি, দরজার যে হ্যান্ডেলটা থাকে সেটা কি হয়, দরজার যে পয়েন্টটা অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় হিঞ্জ। তো হিঞ্জ এন্ড দরজার যে হ্যান্ডেল, এটা ধরে নাও হ্যান্ডেলটা এন্ড দরজার হিঞ্জ হচ্ছে এই পার্টটা। তো এই পার্টটার মধ্যে যে ডিস্টেন্স সেটাকে কি রাখা হয়? সবসময় কার্পেন্টার সবসময় কি রাখে? একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স রাখে, যাতে আমার ডিস্টেন্সটা কি হয়? বেশি হয়। এন্ড ডিস্টেন্স যত বেশি হবে তত আমার অ্যাপ্লাইড ফোর্সটা কম লাগবে। দ্যাট মিন্স আমি ইজিলি কি করতে পারবো? দরজাটাকে খুলতে পারবো। বাট তুমি যদি এটাকে ট্রাই করো যে বাড়িতে এখানে ফোর্স অ্যাপ্লাই মানে আলটিমেট হ্যান্ডেলে ফোর্স না অ্যাপ্লাই করে তুমি যদি তার মিডিলে বা তার আরো পাইভটেড পয়েন্ট বা হিঞ্জের কাছাকাছি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি করছো? ডিস্টেন্স কমাচ্ছ, অ্যাপ্লাইড ফোর্সের ডিস্টেন্স কমাচ্ছ। তাহলে ডিস্টেন্স যখনই কমাবো তখন অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমরা সিম্পলি কি বুঝলাম? টর্ক মিন্স কি, দ্য পারপেন্ডিকুলার অ্যাপ্লাইড ফোর্স অন দ্য ডিস্টেন্সের উপরে যখন যেই ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা যদি পারপেন্ডিকুলারলি থাকে তখন সেটাকে কি বলবো আমরা? টর্ক। এন্ড টর্কের ফর্মুলা কি? F ইনটু ডি। F অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডিস্টেন্স, যে লাইনটা থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকবে। এন্ড টর্ক ফোর্সের উপরে ডাইরেক্টলি ভ্যারি করে এন্ড টর্ক ডিস্টেন্সের উপরে ডাইরেক্টলি ভ্যারি করে। বাট ফোর্স এন্ড ডিস্টেন্স অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করব আমার ডিস্টেন্সকে বাড়াতে হবে, তবে আমি ফোর্সের ভ্যালুটাকে কি করতে পারবো? কমাতে পারবো। তো এটা যেন আমাদের সবসময় মনে রাখা দরকার। শর্ট কোশ্চেন আছে যে আলটিমেট টর্ক কার কার উপর ডিপেন্ড করে? টর্ক অ্যাপ্লাইড ফোর্সের উপরে এন্ড ডিস্টেন্সের উপরে। ডিস্টেন্স মিন্স আবার বলছি পিভটেড পয়েন্ট এন্ড অ্যাপ্লাইড
যে পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি সেই পয়েন্ট এন্ড পিভটেড পয়েন্ট, এই দুটো ডিসটেন্স মানে এই ডিসটেন্সের উপরে আলটিমেট টর্ক ডিপেন্ড করে। টর্ক কিভাবে এদের মধ্যে ডিপেন্ড করে সেগুলো সব আলোচনা হলো। এবার আসছি আমরা টর্কের ইউনিট। টর্কের ইউনিট তো আমরা এখান থেকেই বার করতে পারবো। টর্কের ইউনিটকে আমরা কি লিখি, সেটা হচ্ছে নিউটন ইনটু, নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট এন্ড ডিসটেন্সের ইউনিট হচ্ছে মিটার। তাহলে আমরা টর্কের জন্য ইউনিট কি পেয়ে গেলাম, নিউটন ইনটু মিটার, যেটা আমরা এসআই বলতে পারি। আর একটা আমরা যদি শর্ট ফর্মে লিখি বা সিজিএস ইউনিটে লিখি, সেটা হচ্ছে ডাইন ইনটু সেন্টিমিটার। তাহলে আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, আমাদের ম্যাথের পারপাসে যেরকম থাকবে আমরা সেরকম ভাবে ইউজ করতে পারবো। তাহলে টর্কের ইউনিট কি পেলাম, নিউটন ইনটু মিটার, এন্ড সিজিএস ইউনিট কি পেলাম আমরা, ডাইন ইনটু সেন্টিমিটার। এরপর আসছি আমরা টর্কের, দেখো টর্ক যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তো ফোর্স এর একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, মিন্স ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তো আমার টর্কও কি হবে, একটা ভেক্টর কোয়ান্টিটি। মিন্স টর্কেও ডিফাইন করতে গেলে আমার কি দরকার পড়বে, ডাইরেকশন। আমি আগের দিনও বলেছিলাম যে ভেক্টর কোয়ান্টিটি মিন্স এটা না যে ভেক্টর কোয়ান্টিটি মিন্স তার ডাইরেকশন আছে। ভেক্টর কোয়ান্টিটি মিন্স এটা যে তাকে আমাকে এক্সপ্লেন করতে গেলে একটা ডাইরেকশনের দরকার পড়ছে, তাহলে এটা হয়ে গেল আমার ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমার এটা নিশ্চয়ই একটা ডাইরেকশন থাকবে। তো আমরা কিভাবে ডাইরেকশন আইডেন্টিফাই করব, সাপোজ ধরে নাও একটা বডিকে আমি এখন সিম্পল ওই ইরেগুলার শেপ আঁকছি না, আমি একটা রড আঁকছি জাস্ট, এটা একটা রড এন্ড এই পয়েন্টে হয়তো সে পাইভটেড আছে এন্ড আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছি। তো ফোর্স যখন অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে বডিটা কি করতে স্টার্ট করবে, এরকম ভাবে টার্ন করতে স্টার্ট করবে। দ্যাট মিন্স বডিটা কি টার্নিং করছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যখন রোটেশন করবে, দ্যাট মিন্স এখান থেকে আমি কার বার করতে পারবো, টর্কের ডাইরেকশন। দেখো কিভাবে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। কি রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল। মিন্স রাইট হ্যান্ড কে বডিটা যেদিকে রোটেট হচ্ছে, রাইট হ্যান্ডের থাম্বকে ছাড়া বাকি আঙুলগুলো সেই পোর্শনে কি করো, কার্ল করো। বাকি পোর্শনে কি করো, কার্ল করো। কার্ল করলে দেখতে পাবে থাম্বটা কোন দিকে আইডেন্টিফাই করছে, বাইরের দিকে। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের টাইমে টর্কের ডাইরেকশন কোন দিকে থাকে, বাইরের দিকে। তাই টর্ককে কি না হয়, পজিটিভ। কি বলা হয়, টর্ক অ্যাজ আ পজিটিভ আইডেন্টিফাই করা হয়। কেন, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের সময় টর্ক কোন দিকে ডাইরেকশন দেখাচ্ছে, আউটওয়ার্ড। সেম ভাবে যখন আমি বলবো বডিটার উপরে ঠিক অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করব, বডিটার অ্যাপ্লাই এবার আমরা কি করছি, অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, মিন্স এদিক থেকে। তাহলে এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে বডিটা কোন দিকে রোটেট করতে স্টার্ট করবে, ক্লকওয়াইজ। এন্ড ক্লকওয়াইজ রোটেশনের টাইমে এবার তুমি আবার রাইট হ্যান্ড কে ধরো, এন্ড রাইট হ্যান্ড কে ধরে তুমি এবার দেখো কার্ল করো বাকি আঙুলগুলোকে, দেখো এবার থাম্ব কোন দিকে ইন্ডিকেট করছে, ইনওয়ার্ড। তাহলে ইনওয়ার্ড এর জন্য টর্কে কি কি ডাইরেকশনে রেফার করা হয়, নেগেটিভ ধরে নেওয়া হয়। তাহলে আলটিমেট ক্লকওয়াইজ ডাইরেকশনের জন্য টর্কে নেগেটিভ ধরে নেওয়া হয়, এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য টর্কে কি করে নেওয়া হয়, পজিটিভ ধরে নেওয়া হয়। এবার আমরা কোন রুল থেকে পেলাম, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল কিভাবে করলাম, যখন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তখন অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য এদিকেও কার্ল করো, তাহলে বাইরের আউটওয়ার্ডে, আর যখন এরকম ভাবে আসছে তখন ইনওয়ার্ডে। তাহলে আমরা টর্কের ডাইরেকশনও পেয়ে গেলাম। তাহলে টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা আইডেন্টিফাই করা হয়ে গেল, এন্ড টর্কের আমরা ডাইরেকশনও পেয়ে গেলাম, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড ক্লকওয়াইজ এর জন্য কোনো বডি কি করতে পারে, রোটেট করতে পারে। সাপোজ ধরে নাও কোন একটা রড এখানে ব্যালেন্স আছে, এন্ড এটাকে আমি ধরে নিলাম ফালক্রাম। কি, যে পোর্শনে কি হয়, যে কোনো বডি রেস্টে আছে বা কোনো বডি কি আছে, যে ওই পজিশনে আমি ব্যালেন্স করছি, সেই পজিশনটাকে বা পাইভটেড পয়েন্টটাকে আমি কি ধরে নিলাম, ফালক্রাম। তো আমি এদিকেও ফোর্স অ্যাপ্লাই করছি, এন্ড আমি বডিটাতে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, সাপোজ এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা কোন দিকে মোশন করবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন কি না হয়, পজিটিভ। এন্ড বডিটাতে আমি যদি এদিকেও ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে বডিটাতে কি আসবে, ক্লকওয়াইজ মোশন। তাহলে আমি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি আর এদিকেও ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এখানের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, এন্ড এইখানের জন্য কি, ক্লকওয়াইজ ফোর্স অ্যাপ্লাই হবে। এন্ড ক্লকওয়াইজ ফোর্স অ্যাপ্লাই হলে এখানে আমরা নেগেটিভ নেব টর্ককে। তাহলে এখানে মোমেন্টাম অফ টর্ক বা মোমেন্টাম অফ ফোর্স কি আসবে, পজিটিভ আসবে। এন্ড এদিক থেকে যখন বডিটা মুভ করবে তখন সেই জন্য কি আসবে, যে মোমেন্টাম অফ টর্ক কি আসবে, নেগেটিভ আসবে। তো মোমেন্টাম টর্ক নেগেটিভ আসার জন্য এবার আমরা এর উপরে কি করব, নিউমেরিক্যাল করব। যদি নিউমেরিক্যাল করি তখন আমাদের ব্যাপারটা কি আসবে, সঠিক হবে। তার আগে আমি একটা ছোট্ট জিনিসকে এক্সপ্লেন করি, যে আমাদের ডিসটেন্সটা কিভাবে ভ্যারি করে।
কিভাবে ভ্যারি করে? সাপোজ ধরে নাও আমি একটা স্ক্রুকে খুলছি, তো স্ক্রুকে খোলার টাইমে যখন আমি এখানে একটা স্ক্রুকে আঁকছি, এটা একটা সাপোজ ধরে নাও স্ক্রু, এখানে আমার একটা রেঞ্জ লাগানো আছে, এন্ড এই রেঞ্জটা আমি যেরকম ভাবে একটা বাড়ির দরজার কথা বলছিলাম সেম ভাবে আমি রেঞ্জটার কথাও এখানে বুঝিয়ে দিচ্ছি। যে সাপোজ ধরে নাও এই রেঞ্জটা দিয়ে আমি দরজা সরি এই তো স্ক্রুটাকে খুলছি, কি খুলছি? এই স্ক্রুটাকে খুলছি রেঞ্জটা দিয়ে। তো রেঞ্জে আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, রেঞ্জের পাইভটেড পয়েন্ট, রেঞ্জ মানে স্ক্রুটার পাইভটেড পয়েন্ট বা নাটটার পাইভটেড পয়েন্ট এখানে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটাকে আমি ইমাজিন করলাম এটা, এটাই হচ্ছে ডিস্টেন্স যেখানে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এটা হয়ে গেল আমার কাছে ডিস্টেন্স। তাহলে আমি এখানে যখন ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাম রেখেছি তখন আমি যে ফোর্সটা অ্যাপ্লাই এদিকে করছি তার জন্য কি মোশন স্টার্ট হয়ে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ইজি করতে পারবো। এন্ড আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ডিস্টেন্স কি হয়ে গেল? কমে গেল, তাহলে আমি ইজিলি এখানে তুলতে পারবো না, কারণ এখানে ফোর্সের ভ্যালুটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আমি আগেই বললাম ডিস্টেন্স যদি কমাচ্ছি তাহলে ফোর্সের ভ্যালু কি হয়ে যাবে? বেড়ে যাবে। এন্ড সেম ভাবে ডিস্টেন্স যত বাড়াবো তত ফোর্সের ভ্যালু কমে যাবে। এবার আসছি আমরা কিছু নিউমেরিক্যালের থ্রুতে আমরা মোমেন্টাম অফ টর্কটাকে আরো ভালো করে শিখবো। তো ফার্স্ট নিউমেরিক্যাল তোমাদের জন্য, সো আমাদের কোশ্চেন এটা কি, কোশ্চেনে কি বলেছে? দ্য মোমেন্টাম অফ আ ফোর্স 20 নিউটন অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট ও, কোন একটা বডির ফিক্সড পয়েন্ট ও এর অ্যারাউন্ডে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করছি? 20 নিউটন। এন্ড তার মধ্যে টর্কের ভ্যালু কত চলে এসেছে? মোমেন্টাম অফ ফোর্স এর ভ্যালু কত চলে এসেছে? 10 নিউটন পার নিউটন ইনটু মিটার। ক্যালকুলেট the distance of the point O from the line of action of the force, means ছবিটা আমরা ভালো করে ইমাজিন করি। তাহলে সাপোজ এরকম একটা বডি আছে, তো এখানে আমার পয়েন্টটা O, পয়েন্ট O, এন্ড এখান থেকে আমি এই পয়েন্টটাকে ধরে নিলাম যে এই পয়েন্টে কি হচ্ছে? ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ফোর্সের ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 20 নিউটন। এন্ড এখান থেকে আমি ইমাজিন করলাম এটা হচ্ছে আমার কাছে ডিস্টেন্স, আমি ধরে নিলাম D। তাহলে আমরা ফর্মুলা কি জানি? যে টাউ equals to perpendicular force into distance, আর আমরা ফোর্স ইনটু ডিসটেন্সও লিখতে পারি, কোনো চাপ নেই। তাহলে আমাকে এখানে টর্কের ভ্যালু কত বলে দিয়েছে? 10। আমরা জাস্ট ভ্যালু পুট করব তাহলে অঙ্ক চলে আসবে। এন্ড 20 আমার কাছে এখানে আছে। এন্ড ডিসটেন্স আমরা কি করে ক্যালকুলেট করব? তাহলে ডিসটেন্সের জন্য যখন এই দিকে কেউ মাল্টিপ্লাই থাকে তাকে উল্টো দিকে পাঠাতে গেলে, উল্টো দিকে মানে এটা যদি আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরি, তাহলে এদিক থেকে এদিকে পাঠাতে গেলে জাস্ট ডিভাইড হয়ে যায়, তাহলে 10 বাই কত হয়ে যাবে? 20। দ্যাট মিন্স এখানে 0 0 কাটলো, তো আমার চলে এলো 1/2, দ্যাট মিন্স 0.5 মিটার আমার কি হয়ে গেল? ডিস্টেন্স। ক্লিয়ার? এটা ছোটখাটো অঙ্ক। এরপরে আমরা আসছি আর একটু বড় ম্যাথে। তো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, সো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে? যে এরকম একটা ফিগার আছে, এন্ড এটা একটা সার্কুলার বডি পাইভটেড কোথায় আছে? ওতে। আর আমি ধরে নিলাম আমার কাছে এখানে যে ডায়ামিটারটা আছে, আমি এখানে লিখতে ভুলে গেছি, ডায়ামিটারটা আমার কাছে কত আছে? 2 মিটার। ডায়ামিটার হচ্ছে 2 মিটার। পয়েন্ট এ তে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই পয়েন্টে এ তে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তার ভ্যালু কত? 2 নিউটন। আমাকে কি বার করতে দিচ্ছে? ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ ফোর্স। এক নম্বর হচ্ছে অ্যাবাউট দ্য সেন্টার ও, আর 2 নম্বর হচ্ছে দ্য পয়েন্ট এ। তাহলে আমরা কি করে বার করব? ফার্স্ট 1 নম্বর দেখি। আমরা সিম্পলি জানি কি, যে টর্ক যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা মিন্স হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তো আমরা এ পয়েন্টের অ্যাবাউট, এ পয়েন্ট থেকে যদি আমরা ও পয়েন্টের অ্যাবাউটে কোনো ফোর্স বার করতে চাই, তাহলে আমরা দেখি পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ফোর্সের ভ্যালু হচ্ছে 2, এন্ড ডিসটেন্স যদি এটা 2 ডায়ামিটার হয় দ্যাট মিন্স 1 মিটার হচ্ছে তার রেডিয়াস। তাহলে আলটিমেট এ থেকে ও এর ডিসটেন্সটা কত? 1 মিটার, তাহলে 1। নেক্সট আমার কাছে কত চলে এলো? তাহলে 2 নিউটন মিটার হয়ে গেল আমার টর্কের ভ্যালু। এবার নেক্সট আমরা তারপরে 2 নম্বর দেখি। 2 নম্বরে কি বলছে? 2 নম্বর বলছে দ্য পয়েন্ট এ তে, পয়েন্ট বি, এ পয়েন্ট বি পয়েন্টের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, পয়েন্ট এ বি পয়েন্টের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে। তার জন্য আমরা কি করব? যে এ পয়েন্টের টর্ক ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে টর্ক যদি বার করতে হয় তাহলে ফোর্সের ভ্যালু তো সেই 2 নিউটনই, বাট ডিসটেন্সটা এখন কত ভ্যারি করে গেল? সেটা হচ্ছে 2। ডিসটেন্স এখন এ থেকে বি পর্যন্ত যে ডিসটেন্স আছে সেটা কত?
কারণ এখানে ছিল ও, ও এর জন্য আমরা 1 মিটার নিয়েছিলাম, এখন এ থেকে বি, এবার টোটাল ডিসটেন্সটা কত 2 মিটার, দ্যাট মিন্স আমার কাছে কত চলে এলো 4 নিউটন মিটার। এটা নরমাল একটা কোশ্চেন ছিল, খুবই ইজি। হয়তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার মানে কি, যে আমরা যতটা অবজেক্টে যে পয়েন্টের অ্যাবাউটে ফোর্স অফ মোমেন্টাম বের করব, সেই পয়েন্ট থেকে দেখব অবজেক্টের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কতটা ডিসটেন্সে আছে, এন্ড অ্যামাউন্ট অফ ফোর্সের ভ্যালুটা কত, দুটোকে প্রোডাক্ট করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যামাউন্ট অফ টর্ক কতটা হচ্ছে অ্যাবাউট দ্যাট পয়েন্ট, সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এবার তোমাদের একটা ম্যাথের বদলে আমি একটা জিনিস করে দিই, যেটা তোমাদের হয়তো ইজি হবে কিছু জিনিস বুঝতে, যে আমরা স্যার টর্ক কখন কখন জিরো পাবো। কারণ আমি টর্কের ভ্যালু তো বার করতে পারবো, বাট কখন কখন টর্কের ভ্যালু জিরো হয় এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে আমরা সাপোজ ধরে নাও, একটা রড দিয়ে আমি বোঝাচ্ছি, যে সাপোজ ধরে নাও এটা একটা রড, তাহলে এটা হচ্ছে তার পাইভটেড পয়েন্ট, মানে অ্যাক্সেস অফ রোটেশন যদি দেখতে চাই তাহলে এটা। এবার সাপোজ ধরে নাও আমি অ্যাক্সেস অফ রোটেশনের উপরেই কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে অ্যাক্সেস অফ রোটেশন যখন ফোর্স অ্যাপ্লাই করছো তখন টর্কের ভ্যালু কি, টর্ক ইকুয়ালস টু আমরা কি জানি, ফোর্স ইনটু ডিসটেন্স। এটা এক নম্বর সিচুয়েশন ধরে নাও, যে আমরা হিঞ্জের উপরে, দরজা খুলছি, সেই দরজার হিঞ্জের উপরে কি অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে দরজার হিঞ্জে যখন ফোর্স অ্যাপ্লাই করছি দরজাটা কি খুলবে, কেন খুলবে না, কারণ ফোর্সের ভ্যালু আমার থাকুক, কোনো অসুবিধা নেই, আমার ফোর্সের ভ্যালু ধরে নাও 10 নিউটন, আমি কত ফোর্স অ্যাপ্লাই করছি 10 নিউটন, তাহলে এখানে ফোর্সের জায়গায় 10 নিউটন লিখলাম। বাট এখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিসটেন্স কেন, কারণ আমরা ডিসটেন্স মানে কি জানি, পাইভটেড পয়েন্ট এন্ড ফোর্সের যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই পয়েন্টের ডিসটেন্স। তো এখানে তো পয়েন্ট দুটো এক, তাহলে পয়েন্ট দুটো এক মানে তার ডিসটেন্স কত হয়ে গেল, জিরো, দ্যাট মিন্স টর্কের ভ্যালু কত চলে এলো, জিরো। তাহলে একটা সিচুয়েশন হলো যে আমরা যখন অ্যাক্সেস অফ রোটেশনের উপরে ফোর্স অ্যাপ্লাই করব তখন আমাদের টর্কের ভ্যালু কত চলে আসবে, জিরো। 2 নম্বর সিচুয়েশন, আমরা যদি ফোর্সের ভ্যালুটাই স্যার ফোর্সের ভ্যালু দিলাম না, ফোর্সের ভ্যালুকে জিরো রাখলাম, তাহলে এফ ইনটু ডি, ডিসটেন্স যাই হয়ে যাক, ফোর্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে ডি যাই ভ্যালু হয়ে যায় তার অ্যান্সার কত আসবে, জিরো আসবে। এটা 2 নম্বর কেস। বাট 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর আর 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট স্যার। 1 নম্বর 2 নম্বরটা তো আমরা জানি যে ফোর্সের ভ্যালু আর ফোর্সের ভ্যালু যদি জিরো হয় সেই ক্ষেত্রে আমরা টর্কের ভ্যালু জিরো পাই। বাট আমরা এটা খুব মন দেবো যে ডিসটেন্স কিভাবে জিরো পেলাম। ডিসটেন্স কখন জিরো পাবো, যখন আমি আমার পাইভটের যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেটা পাইভটেড পয়েন্টের উপরে করব, তখন আমার ডিসটেন্স কি হয়ে যাবে, জিরো। বাট আর একটা সিচুয়েশন ভাবো, যদি আমি ফোর্সটাকে এরকম ভাবে অ্যাপ্লাই করি, মানে তুমি কি করছো, দরজাটাকে এরকম করে না খুলে দরজাটাকে তুমি এরকম ভাবে প্রেসারাইজ করছো, তাহলে দরজা যদি এরকম ভাবে প্রেসারাইজ করো তাহলে দরজার ফোর্সটা কোন দিকে পেরিয়ে যাচ্ছে, পয়েন্ট অফ বা পাইভটেড পয়েন্টের ভিতর দিকে পেরিয়ে যাচ্ছে, ভিতর দিকে পেরিয়ে যাচ্ছে। তাহলে ফোর্সটা কোথায়, এই ফোর্সটা এই বডিটাকে ঘোরাতে পারবে না, তাহলে ঘোরাতে যদি না পারে তখন টর্কের ভ্যালু কত চলে আসবে, জিরো। কত চলে আসবে, জিরো। তাহলে আমরা তিনটে সিচুয়েশন শিখলাম। একটা হচ্ছে যদি আমরা পয়েন্ট অফ যে পাইভটেড পয়েন্ট হচ্ছে সেই পাইভটেড পয়েন্টের উপরেই ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমার টর্কের ভ্যালু জিরো আসবে। আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার ভ্যালু যদি জিরো দিই তাহলে টর্কের ভ্যালু জিরো আসবে। আর যদি আমরা টর্কটা বা ফোর্সটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করি, পাইভটেড পয়েন্টের উপরে পুরো একবারে পারপেন্ডিকুলার বা দরজাটাকে যদি আমরা এরকম ভাবে ঠেলি তাহলে সেক্ষেত্রে ফোর্সটা হিঞ্জের উপরে গিয়ে পড়ছে বা হিঞ্জ থেকে থ্রুতে পাস করছে, তাহলে তার জন্য টর্কের ভ্যালু কি হয়ে গেল, জিরো। তাহলে এই সিচুয়েশন গুলো যেন খুব ভালো করে মনে রাখো। তো এই সিচুয়েশন গুলোকে মনে রাখলে তোমাদের টর্কের যে চিন্তা ভাবনা সেটা ক্লিয়ার হয়ে যাবে।